স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। জাতির পিতার আদর্শ ধারণ করে মানুষের জন্য কাজ করবে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর সততা আদর্শকে আমরা ধারণ করব এবং আমরা মাটির কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। নানা আয়োজনে সারা দেশে ঐতিহাসিক দিবসটি পালন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ৫৬ মামলার। ধীরগতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছেন আসামিরা। ১০ বছর পর সচল হল গ্যাটকো দুর্নীতি মামলা। বেগম জিয়া সহ ২০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৬ জানুয়ারি। আদালতে হাজির থাকার নির্দেশ। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা ও আশপাশের পোশাক কারখানায় ২ দিনের ছুটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বন্দর নগরী হলেও চট্টগ্রামে আছে মাত্র একটি বাস টার্মিনাল। বিভিন্ন পয়েন্টে অসহনীয় যানজট, গড়িমসি আর সমন্বয়হীনতায় নির্মাণ হচ্ছে না নতুন টার্মিনাল। এবং ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিল পাশের প্রতিবাদে আজও ব্যাপক বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিল পাশের পর পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের সমর্থন আদায়ে মরিয়া রাজনৈতিক দলগুলো। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে দলীয় প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা জানানো শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতির পিতার আদর্শ ধারণ করে মানুষের জন্য কাজ করবে আওয়ামী লীগ। ১৯৭১-এর ২৫শে মার্চ অপারেশন সার্চ লাইটের পরপরই ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি থেকেই গ্রেপ্তার করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নির্বিচারে স্বাধীনতার স্থপতিকে ২৯০ দিন বন্দী রাখা হয় পাকিস্তানের একটি কারাগারে। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে ৭২-এর ১০ জানুয়ারি স্বাধীন বাংলায় ফেরেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভোরে সূর্য ওঠার পরপরই স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান হিসেবে তিনি শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতি। দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়েও ফুল দেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতির পিতার আদর্শচ্যুত হবে না দল, থাকবে মাটি ও মানুষের কাছে। বঙ্গবন্ধুর সততা আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। তিনি জানান, বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা বিএনপি ঐক্যফ্রন্ট আজ জনগণের দ্বারাই প্রত্যাখ্যাত। বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি একথা যাদের নেতারা বলেন, তারা বঙ্গবন্ধু প্রতি তাদের বিন্দুমাত্র কোনো শ্রদ্ধা আছে এটা আমরা মনে করি না। আর জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। পরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতার মহানায়কের প্রতি সম্মান জানাতে মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবনের প্রাঙ্গণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা আয়োজনে সারা দেশে পালন করা হচ্ছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহীর কুমারপাড়া স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বরিশালের সদর রোডে আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হন দলের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে ঝিনাইদহ শহর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ৭১ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গাইবান্ধায় একটি র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। এছাড়া শাহঘাটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। হিলি সিপি রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন। এর মধ্য দিয়ে পূর্ণতা পায় বাঙালির স্বাধীনতা। বিশ্লেষকরা বলছেন, দেশে ফিরে বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তা ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের প্রতিচ্ছবি। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 20 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী 16 জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। সে সঙ্গে ওই দিন বেগম জিয়া সহ 20 আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত 3-এর বিচারক সৈয়দ দিলজার আহমেদ আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এই দিন ধার্য করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর ও চট্টগ্রামের সিএসডি কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ পাইয়ে দেয়। এতে রাষ্ট্রের প্রায় 15 কোটি টাকার ক্ষতি হয়। এমন অভিযোগে 2007 সালে বেগম জিয়া সহ 20 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বেগম খালেদা জিয়াকে জেলখানায় আছেন, 16 তারিখে তাকে প্রোডাকশন দেওয়া হয়েছে। আমরা আশা করছি তিনি আসবেন এবং আগামী 16 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম আমরা শুরু করতে পারবো। 6 মাসের যেটা বলতেছেন সেটা হলো ডাইরেক্টরি, ম্যান্ডেটরি না, কারণ 6 মাসের ভিতরে সাক্ষী নেওয়া, আর্গুমেন্ট করে শেষ নাও হতে পারে। উচ্চ আদালতের হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংকের 4000 কোটি টাকার ঋণ কেলেঙ্কারির 56 মামলার। তদন্তে ধীরগতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছেন আসামিরা। দুদক সচিব বলছেন, অপরাধের মূলে যাওয়ার কারণেই এ সময় লাগছে। দুদক আইনজীবী বলছেন, জামিন ঠেকাতে আইনি লড়াই করছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বেসিক ব্যাংক, যেখানের উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাংকটাকে লুট। রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের 4000 কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় 56টি মামলা হয়। আসামি করা হয় 156 জনকে, কিন্তু 3 বছরেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি দুদক। এই সুযোগে জামিনে বের হয়ে যাচ্ছেন আসামিরা। তদন্তে গড়িমসির কারণে সবশেষ গত 18 মে 56 মামলার 8 তদন্ত কর্মকর্তাকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উচ্চ আদালত। 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। আদালতের বেঁধে দেওয়া সময়ও পার হয়েছে অনেক আগেই। তবুও তদন্ত ঝুলে আছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এবং তৎকালীন পরিচালনা পর্ষদকে আসামি করা না করা নিয়ে। দুদকের আইনজীবী বলছেন, তদন্তে ধীরগতির সুযোগে আসামিদের জামিনে বের হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন দুদক। ফিনান্সিয়াল ক্রাইম, অনেকগুলি ডকুমেন্ট থাকে, অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে। ব্যাংক ডকুমেন্টগুলো কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে স্টেটমেন্টের সঙ্গে মেলাতে হয়। এগুলো সময় তো লাগবেই। একটা মানুষ কতদিন কাস্টডিতে থাকবে? তুমি চার্জশিট দিতে পারছো না। আদালতের এই জিনিসগুলো মাথায় রেখে দুর্নীতি দমন কমিশন, আমার মনে হচ্ছে তদন্ত এখন শেষ পর্যায়ে, বেশি দিন লাগবে না। আর দুদক সচিব জানান, অপরাধের গভীরে যাওয়ার কারণে তদন্ত শেষ করতে সময় লাগছে। বড় অঙ্কের এই দুর্নীতির মামলা, সেহেতু এটা যে সময়টা আইনে আছে সেই সময়টা লাগছে। আমাদের যে অনুসন্ধানকারী তদন্তকারী কর্মকর্তা, ওনারা এটা গভীরে গেছেন,
সেজন্য একটু সময় লাগছে। ঋণ কেলেঙ্কারির মতো অপরাধের আসামিরা ছাড়া পেলে ব্যাংকিং খাত আরও অপরাধ প্রবণ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রক্রিয়াতে যদি দীর্ঘসূত্রিতা থাকে, কেসগুলো যদি স্থগিত থাকে এবং ডিলে করার একটা প্রবণতা থাকে, তাহলে কিন্তু আরও বেশি নতুনদের এই ধরনের অপরাধ করা বা পুরাতন যারা আছে তাদের আরও বেশি অপরাধ প্রবণ হয়ে যাওয়া, ব্যাংকিং খাতকে আরও বেশি অপরাধ প্রবণ করে ফেলা বা এই যে ঋণ কেলেঙ্কারির মতো ঘটনাগুলো আরও বেশি ঘটার আরও প্রবণতা তৈরি হবে। ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরাতে ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে জনগণের রায় মেনে নিয়ে বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি জাতীয় পার্টিকে সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখারও আহ্বান জানান। বিএনপির বন্ধুদের বলবো, পরাজিত হতে পারেন, কিন্তু মানুষের রায়কে, ম্যান্ডেটকে সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে। যা হয়েছে অতীত হয়ে গেছে। এখন আপনাদেরকে অনুরোধ করব, অতীতে আবেগের সঙ্গে মাথা গরম করে অনেক ভুল করেছেন। বলতে চাই, আপনার পার্লামেন্টে আসুন, সংসদে আসুন, শক্তিশালী বিরোধীর ভূমিকা আপনারা রাখুন। বন্দর নগরী হলেও চট্টগ্রামে আছে মাত্র একটি বাস টার্মিনাল। রাজধানী ঢাকা সহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 64টি রুট এবং দক্ষিণ ও উত্তর চট্টগ্রামে যাতায়াতকারী 2 লাখ যাত্রীকে রাস্তার ওপর গাড়িতে ওঠানামা করতে হয়। এতে নগরীতে বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। সরকারি নানা সংস্থার গড়িমসি আর সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি আধুনিক বাস টার্মিনাল। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। 1995 সালে নগরীর বহদ্দাহাটে নির্মাণ করা হয় এই বাস টার্মিনালটি। পরে নগরীর কদমতলীতে রেলওয়ে থেকে ইজারা নিয়ে সীমিত পরিসরে গড়ে ওঠে আরেকটি টার্মিনাল। এরপর আর কোনো টার্মিনাল গড়ে ওঠেনি। অথচ নগরীর 60 লাখ লোকের 40 লাখের বেশি অন্যান্য অঞ্চলের বাসিন্দা। প্রতিদিন অন্তত 1.5 থেকে 2 লাখ মানুষ চট্টগ্রামে আসা যাওয়া করে 30,000-এর বেশি যানবাহনে। বাস টার্মিনালের অভাবে নানা সমস্যা আর ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিক আর যাত্রীদের। টার্মিনালের জায়গা কম, এই জন্য কি রাস্তা রাখতে হয়। রাস্তা রাখতে গেলেও তো এই পুলিশে সমস্যা করে। গাড়ির জন্য এখন কোনো কারণে দাঁড়াতে পারি না, যে ভালো একটা জায়গায় দাঁড়াতে পারি না, যাত্রী নিতে পারি না। যেখানে সেখানে গাড়ি দাঁড়াতে হচ্ছে। স্থায়ী কোনো বাস টার্মিনাল না থাকায় দক্ষিণের গুরুত্বপূর্ণ এই শাহ মানস সেতুর গুলচত্বরকে অঘোষিত টার্মিনাল বানিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে ওঠানামা করানো হচ্ছে যাত্রীদের। নগরীতে এরকম অন্তত 20টির বেশি অস্থায়ী বাস টার্মিনাল রয়েছে। এতে সৃষ্টি হচ্ছে নগর জুড়ে তীব্র যানজট। পুলিশ প্রশাসনের সমস্যা করে, রাস্তায় যানজট হয়, ব্যারিকেড দেয়। কলেজে তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হয় না, পরীক্ষায় দেরি হয়ে যায় অনেক সময়। এখানে একটা বাস টার্মিনাল হলে আমরা খুব খুশি হব। আন্তরিকতা ও সরকারি সংস্থাগুলো একমত হতে না পারাকে এর জন্য দুষলেন পরিবহন নেতারা। তাদের মধ্যেও নানা দ্বন্দ্ব আছে। কখনো বলে যে সিডিএ করবে, কখনো বলে যে সিটি কর্পোরেশন করবে। তবে আশার আলো, নগরীর বালুচড়া আর বন্দরের টুল প্লাজা এলাকায় 2টি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পাহাড়, ঝর্ণাধারা, নীল ধলাই নদের স্বচ্ছ জলের সঙ্গে চকচক করা সাদা পাথরের লুকোচুরি খেলা, সব মিলিয়ে প্রকৃতিকন্যা এক অপরূপ রূপে ধরা দিয়েছে সিলেটের ভোলাগঞ্জ 0 পয়েন্টে। ভ্রমণ প্রিয়দের নতুন এই গন্তব্যের খবর জানাবো সংবাদের শেষ অংশে। নবনিযুক্ত নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করবে তার মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সরকার প্রধান তাকে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি গুরুত্বের সঙ্গে পালন করবেন বলেও জানান প্রতিমন্ত্রী। দেশরত্ন শেখ হাসিনা আমাদের প্রধান, সেখানে আমাদের তো অনেক কিছু হালকা হয়ে যায়। আমরা বিশ্বাস যে তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, এবং আমি মনে করি তিনি যেভাবে বন্ধুত্ব সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে, দেশপ্রেম নিয়ে এই রাজনীতি শুধু নয় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা আশা করি আমরা সফল হব।
অবকাঠামো নির্মাণ ছাড়াই দেশের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে কার্গো জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ চলছে। এ অবস্থায় ভারতীয় কার্গো জাহাজ পণ্য নিয়ে এই বন্দরে নোঙর করলে অভ্যন্তরীণ পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হয়। এতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। তবে শিগগিরই আধুনিক মানের নৌবন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। 2010 সালের মার্চ মাসে আশুগঞ্জ নৌবন্দরকে পূর্ণাঙ্গ নদীবন্দর হিসেবে ঘোষণা করে সরকার। এরপর থেকে জরাজীর্ণ অস্থায়ী একটি জেটির মাধ্যমে চলছিল আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। এরই মধ্যে 2011 সালে ভারত প্রথমবারের মতো এই নৌবন্দরটি ব্যবহার করে পণ্য আনা নেয়ার কাজ শুরু করে। এতে অভ্যন্তরীণ কার্গো জাহাজ থেকে পণ্য ওঠানামার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে। এতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। কারণ আজকে অনেকদিন যাবত একটা পল্টনে এনের আমাদের লোকাল যে ব্যবসায়ীরা কাজ করতে পারে না, যখন ইন্ডিয়ান জাহাজ আসে তখন আমাদের কাজ বন্ধ থাকে। জাহাজ বিটতে পারে না, ড্রেজিং করার কোনো ব্যবস্থা নাই, মাল আনলোড করতে পারি না। এই বন্দরের অবকাঠামোটা উন্নয়ন করা খুবই জরুরি, নইলে এখন এখানে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়তেছে। জেলার ব্যবসায়ী নেতারা বলছেন, পূর্বাঞ্চলের জেলাগুলোর মধ্যে আশুগঞ্জ নৌবন্দর গুরুত্বপূর্ণ, তাই প্রস্তাবিত স্থানে দ্রুত আইসিটি টার্মিনাল নির্মাণের দাবি তাদের। আশুগঞ্জ নৌবন্দরকে দ্রুত আইসিটির অধীনে এনে আমাদের নৌবন্দরকে একটি পূর্ণাঙ্গ বন্দর হিসাবে রূপান্তরিত করা। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জানান, গুরুত্ব বিবেচনা করে সরকার এই নৌবন্দরটির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের কাজটা এখনো বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। আমরা অলরেডি আমাদের জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রাক্কলনের জন্য মন্ত্রণালয়ে এটাই প্রাক্কলনটি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য। আশুগঞ্জ নৌবন্দরটিকে আন্তর্জাতিক মানে নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1296 কোটি টাকা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শ্রমিক বিক্ষোভের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা ও আশপাশ এলাকার পোশাক কারখানা 2 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে পোশাক শ্রমিকদের মাঝে সৃষ্ট অসন্তোষের জেরে সকাল থেকে মিরপুর এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে মালিক পক্ষের আশ্বাসে মিরপুর এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকরা তাদের অবস্থান পরিবর্তন করেন। নতুন মজুরি কাঠামোর পুনর্বিন্যাসের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন বন্ধ করে। শনিবার থেকে যথারীতি এসব কারখানায় কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান গার্মেন্টস মালিকরা। সবার সহযোগিতায় কালশীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমাদের শ্রমিক ভাই বোনেরা আমাদের কথা তারা শুনেছে, তাদের কথা আমরা শুনেছি। সম্মিলিতভাবে আমরা একটা সুন্দর পরিবেশ এখানে সৃষ্টি করতে পেরেছি। সরকার যে নীতিমালা দিবে, সরকার যে ব্যবস্থাপনা করবে, আমার দেশে বাঁচতে হলে সরকারকে ফলো করেই আমাদের চলতে হবে। সরকারের বাইরে আমরা কিছু করতে পারবো না। কোনো রকম যদি অ্যানোমালি থাকে, যদি মিল না থাকে, কোনো রকম ডিসক্রিপেন্সি থাকে বা কোনো সমস্যা যদি থাকে, সে সমস্যা আমরা 1 মাসের মধ্যে এটা দূর করে দেব। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির সাবেক ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোকে 32 থেকে 56 বছরের কারাদণ্ড ও প্রায় $11 কোটি অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ফিলিপিন্সের মাকাতি শহরের আঞ্চলিক আদালতে 8টি অভিযোগে দেগুইতোকে দোষী সাব্যস্ত করে প্রতিটি ধারায় 4 থেকে 7 বছরের কারাদণ্ড এবং $10.90 কোটি জরিমানা করা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8.10 কোটি চুরির ঘটনায় 2017 সালে অভিযুক্ত করা হয় মা দেগুইতোকে। রিজার্ভের অর্থ ফিলিপিন্সের আরসিবিসির মাকাতি শাখায় স্থানান্তরের পর তা ক্যাসিনোয় পাচার করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এজন্য ব্যাংকটিকেও জরিমানা করা হয়। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। পৌষের শেষ দিকে দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ নানা বয়সী মানুষ। কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা। হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।
কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত, ঠান্ডায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। তবুও জীবন ও জীবিকার তাগিদে খুব সকালেই ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সকালেই যানজটের সৃষ্টি হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। হাইওয়ে পুলিশ জানায়, মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর সংযোগ সড়কের কাজ চলছে। এ কারণে যানবাহনের ধীরগতির জন্য এই যানজট সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। প্রায় 2 সপ্তাহ ধরে সুনামগঞ্জের বৌলাই নদীর বেহিলি চ্যানেলে আটকা পড়েছে 4 শতাধিক পণ্যবাহী নৌযান। নাব্য সংকটে এ অবস্থা সৃষ্টি হয়েছে। দুর্ভোগের পাশাপাশি সীমাহীন লোকসানে পড়েছেন বালু ও পাথর ব্যবসায়ী এবং নৌযান শ্রমিকরা। এ অবস্থায় নদী খননের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে আটকা পড়েছে বালু ও পাথর সহ পণ্যবাহী শত শত নৌযান। নাব্য সংকটের কারণে নদীর গভীরতা ও পানি কমে যাওয়ায় চলাচল করতে পারছে না পণ্যবাহী এসব নৌযান। বেশি সমস্যা দেখা দিয়েছে বেহেলি থেকে হিজলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় দিনের পর দিন লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বিপাকে পড়েছেন নৌ শ্রমিকরা। আজকে 17 দিন ধরে আছি এখানে আছি। আমাদের নৌকা ওই মাথার থেকে আমরা আস্তে আস্তে এখানে এই পর্যন্ত আজকে আইসি। নৌকাতে নাইকা চুলা নাইকা ডেস্কি, মানে তারা তো অনেক কষ্ট করতেছে। ব্যবসায়িকভাবে ক্ষতি হচ্ছে, আমরা মাল ঠিক সময় মতো পৌঁছাচ্ছে না, কাজ সময় মতো কাজ হচ্ছে না, রাস্তার কাজ। শ্রমিকরা কুয়ারিতেও কাজ করতে পারতেছে না, এরপরে যে কোনো জায়গায় কন্ট্রাক্টররা বালি পাথরও নিতে পারতেছে না। এটা একটা চরম দুর্ভোগ দেখা দিয়ে গেছে। একমাত্র নদী খনন ছাড়া এটা নিরসন কোনো কিছু করার নাই। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ছোট নৌকা করে পণ্য খালাসের চেষ্টা করছেন অনেকে। শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে নৌ পুলিশ। অন্যদিকে নাব্য সংকট সমাধানে নদী খননের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 3টা ড্রেজার লাগাইছে, প্রতিদিন হয়তো 20টা 30টা করে যেতে সময় লাগবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা খনন করার মাধ্যমে নৌকা যত থাকবে না, নদীর যে পানি নিষ্কাশনের ব্যবস্থা এটা আরো অনেক জোরদার এবং সচল হবে। সুরমা নদীর শাখা বোলাই নদীর 16 কিলোমিটারের বেশিরভাগ অংশে নাব্য সংকট দেখা দিয়েছে। এই রুট দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফাজিলপুর বালুমহল থেকে বালু ও পাথর দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। এই মুহূর্তে সুনামগঞ্জের বেহেলি এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির, যাচ্ছি তার কাছে। ইকরাম, রাজু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শাসনা বেহিলি এলাকা। এখানে বৌলা নদীর উপর যে নৌযানজট সৃষ্টি হয়েছে তাই দেখাতে চাচ্ছি আপনার মাধ্যমে। আমার পিছনে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জুড়ে এই ধরনের নৌযানজট সৃষ্টি হয়েছে। এই নৌযানজটটার একটু যদি আমি পিছনে কথা বলি, গত মাসের 16 তারিখ থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কিশোরগঞ্জের নৌ পুলিশ যারা আছে এই এলাকার দায়িত্বে বা লালপুর ফাঁড়ির দায়িত্বে, তারা তখন থেকে চেষ্টা চালিয়েছেন যাতে করে একের পর এক এই যে ট্রলারগুলো আছে, বালু এবং পাথর ভর্তি ট্রলার বা মালবাহী ট্রলারগুলোকে এই এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য। মধ্যখানে যে নির্বাচনের সময়টা ছিল, নির্বাচনের সময়ে যখন নৌ পুলিশ এই এলাকা থেকে চলে যায় তখনই এই যানজটের সৃষ্টি হয়। এখন প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এলাকা জুড়ে 5 থেকে 600 এই ধরনের ট্রলার এখানে আটকে আছে, যারা জাদুকাঠা এবং বিভিন্ন জায়গা থেকে বালু এবং পাথর নিয়ে এই জায়গা দিয়ে দক্ষিণে সুরমা নদী, এখান থেকে 10 কিলোমিটার দূরেই হচ্ছে কি সুরমা নদী, এই বৌলা নদী থেকে সুরমা নদীতে এই ট্রলারগুলো পড়বে এবং সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় বালু এবং পাথর সরবরাহ করবে। কিন্তু এই যানজটের ফলে এই এখন সব কিছু বন্ধ রয়েছে। তবে নৌপুলিশ যেটা চেষ্টা চালাচ্ছে যে বড় ট্রলার থেকে ছোট ট্রলারে মালগুলো নামিয়ে সেই ছোট ট্রলার দিয়ে একে একে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এইখানকার যারা প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন এই এলাকার, তাদের সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে এই ধরনের যানজট বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সৃষ্টি
হয়েছে। এর আগে কখনো এই ধরনের নৌযানজটের সৃষ্টি হয়নি। এর কারণ হচ্ছে কি এখানে নব্যতা কমে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি ঘন্টায় এই যে বৌলা নদী, এই বৌলা নদীর পানি কমছে এবং কমতে কমতে হয়তো এক সপ্তাহ পরে এই নদীটা পুরো শুকিয়ে যাবে। তখন এখানে যে বড় ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো এখানে আটকে যাবে। এখানকার যারা আছে এই ট্রলারের যে শ্রমিকরা আছে, এই ট্রলারের যারা কর্মচারী আছে, তারা যেই জিনিসটা ভোগান্তির কথা বলেছেন তারা হচ্ছে কি তাদের সাথে যে টাকা পয়সা ছিল সব ফুরিয়ে গেছে এবং এখানকার কাছাকাছি যে হাট বাজারগুলোতে আছে তারা অধিক দামে এখানকার থেকে পণ্য কিনতে হচ্ছে এবং তারা খুবই দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। এবং যে জিনিসটা তারা প্রশাসনের সহযোগিতা যাচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে এই ৩-৪ জন পুলিশ ছাড়া আমরা এখানে আর তেমন কোনো কাউকে দেখছি না। তারা প্রশাসনের হস্তক্ষেপে যদি একে একে এখান থেকে সামনে যে সুরমা নদী আছে 10 কিলোমিটার, সবগুলোকে যদি একে একে টেনে নিয়ে যাওয়া যেত। এবং তারা আরেকটি প্রস্তাব দিয়েছে, এখানকার যারা এই নৌর মালিকগুলো আছে, তারা এই ট্রলারের মালিকরা আছে, তারা বলছে এখান থেকে সুরমা নদীর আরেকটু 5 কিলোমিটার দূরে একটু একটা চরের সৃষ্টি হয়েছে, সেই জায়গাটিকে যদি দ্রুত গতিতে জরুরি ভিত্তিতে যদি একটু ড্রেজিং করা যায় তাহলেও হয়তো কিছু ট্রলার এখান থেকে সরে সুরমা নদীতে যেতে পারত। এর ফলে এখানে যেই জিনিসটার আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই যে ট্রলারগুলো প্রায় 15-20 দিন বা 25 দিন ধরে এখানে আছে, সেই ট্রলারগুলোর তাদের পরিবহনের খরচ, তাদের যে প্রতিদিন দৈনন্দিন যে একটা খরচ, এবং এই ট্রলারগুলো এখানে আটকে যাওয়ার ফলে ট্রলারের মালিকটা একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থা থেকে ট্রলার মালিকরা মুক্তি চাচ্ছে, এই অবস্থা থেকে প্রশাসন হস্তক্ষেপ চাচ্ছে। সব কিছু মিলে বলা যায় এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়। এখানকার একটি খুবই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে ট্রলারের মালিক, ট্রলারের কর্মচারী এবং ট্রলারের সাথে যারা সংশ্লিষ্ট সবাই। নৌ পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কোন অবস্থায় গিয়ে দাঁড়ায় ঠিক বলা যাচ্ছে না। রাজু, এই ছিল বেইলি এলাকা থেকে নৌ যানজটের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন বিভিন্ন সেবা সংস্থা যাতে সমন্বিতভাবে উন্নয়ন কাজ করে সেদিকে নজর রাখা হবে। দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এলজিআরডি ভবনে তিনি এই মন্তব্য করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সেবা সংস্থাগুলো সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুড়ির কাজ করায় সারা বছরই দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। সিটি কর্পোরেশন হয়তো রাস্তা করলো, এরপর ওয়াসা এসে কেটে ফেললো, তারপরে দিয়ে আবার ওই টিএনটি মন্ত্রণালয়ে এসে আবার আরেকবার কাটলো। তো এইটাকে আসলে এইটা আমাদের দীর্ঘদিন এরকম একটা তিক্ত অভিজ্ঞতা আমরা নিয়ে বসে আছি। তো আমি মনে করি যে এটা নিয়েও আমাদের কাজ করার আর সময় ব্যয় করা উচিত না। এখন এটাকেও বন্ধ করতে হবে এবং এটা বন্ধ করার জন্য আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপটা হবে। কক্সবাজারে গুলিতে 2 জন নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছে বন্দুকযুদ্ধে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার পলাতক আসামি আব্দুর রশিদ ও আব্দুর রহমানকে গতকাল বিকেলে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে রাতে সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় যায় পুলিশ। এক পর্যায়ে আসামিদের সহযোগীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় 22,000 ইয়াবা, 5টি দেশীয় তৈরি বন্দুক এবং 22টি গুলি উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ আব্দুর রশিদ ও আব্দুর রহমানকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিলেটে ভ্রমণ প্রিয়দের আরও একটি নতুন গন্তব্য হতে যাচ্ছে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট। চিরসবুজ পাহাড়, ঝর্ণাধারা, নীল ধলাই নদ, স্বচ্ছ পানিতে চকচক করা সাদা পাথর আর বালুর অপরূপ সৌন্দর্য জাফলং কিংবা বিছানাকান্দিকেও হার মানিয়েছে। সিলেট শহর থেকে মাত্র 33 কিলোমিটার দূরের এই পর্যটন কেন্দ্রে যেতে ভ্রমণকারীদের প্রথমে উঠতে হবে বাসে। পরে ভোলাগঞ্জে পৌঁছে নৌকায় 1 কিলোমিটার যাওয়ার পরই দেখা মিলবে হাতছানি দিয়ে ডাকা প্রকৃতির মায়াবী সেই সৌন্দর্য। আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। স্বচ্ছ নীল জলের ধলাই নদ, এর মাঝে নৌকায় ছুটে চলা, মনে হচ্ছে কোনো স্বর্গরাজ্য। নদের দুধারে সাদা বালু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এ যেন মরুর বুকে একখণ্ড নীল জলরাশি। সূর্যের বিকিরণে তলদেশে চকচক করছে সোনালি বালু আর পাথর। নৌকা থেকে নেমে বালুর উপর কিছুটা পথ হেঁটে চলা,
তারপর পাথরের রাজ্য। দেখতে বিছনাকান্দির মতো মনে হলেও এখানকার পাথর সাদা। জায়গাটাও বিছনাকান্দির চেয়ে কয়েক গুণ বড়। 0 পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে সবুজের মায়াজাল। সেখান থেকে নেমে আসা ঝর্ণার শীতল পানি অস্থির বেগে বয়ে চলছে পাথরের ফাঁকে ফাঁকে। স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ মিশে একাকার। তার মাঝে পানির কলকল শব্দ দোলা দেয় মনে। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে সবকিছু। পাহাড় আর নদী, এই যে পানি পাহাড় থাকে আর পাথরগুলো, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। যে কোনো পর্যটক আসলে সিলেটের অন্য যে কোনো পর্যটন কেন্দ্র থেকে একটা ভিন্ন স্বাদ নিয়ে যেতে পারবে এখানে। পর্যটকদের যদি পর্যাপ্ত নিরাপত্তা সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, এটা পর্যটনের জন্য সিলেটের একটি অপার সম্ভাবনাময় এলাকা হিসেবে বিবেচিত। সব মিলে যেন এক মায়াবী প্রকৃতি ভোলাগঞ্জে। নগর জীবনের কোলাহল থেকে মুক্তির এর চেয়ে ভালো আর কি হতে পারে। এই পাহাড়টি ভারতের চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি থেকে নিচের দিকে তাকালে বাংলাদেশের যে অংশটি দেখা যায় সেটি ভোলাগঞ্জ, যেখানে এখন দাঁড়িয়ে আছি আমি। এখানকার অবকাঠামোগত উন্নয়ন করা গেলে এটি হতে পারে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, এমনটাই বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। যেহেতু আমাদের এখানে প্রকৃতির কন্যা হিসাবে আমাদের বর্তমান সরকার এটাকে ঘোষণা দিয়েছেন, সেই হিসাবে আমরা আশেপাশে যদি থাকার ব্যবস্থা থাকে, রেস্ট হাউস, রিসোর্ট এগুলো গড়ে ওঠে, তাহলে এখানে প্রচুর সম্ভাবনা থাকবে এবং প্রচুর পর্যটকরা আসবে বলে আমরা আশা করি। অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো এখানেও নেই থাকার ব্যবস্থা। তবে এখানকার সম্ভাবনার কথা মাথায় রেখে 0 পয়েন্টের কাছে হোটেল ও রিসোর্ট নির্মাণের উদ্যোগ নিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জাতির পিতার আদর্শ ধারণ করে গণমানুষের হয়ে কাজ করবে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। উচ্চ আদালতে হস্তক্ষেপের পরেও অগ্রগতি নেই বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির 56 মামলার। ধীরগতির কারণে জামিনে বের হয়ে যাচ্ছেন আসামিরা। 10 বছর পর সচল হলো গ্যাটকো দুর্নীতি মামলা। বেগম জিয়া সহ 20 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 16 জানুয়ারি। আদালতে হাজির থাকার নির্দেশ। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা ও আশপাশের পোশাক কারখানায় 2 দিনের ছুটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এবং বন্দর নগরী হলেও চট্টগ্রামে আছে মাত্র একটি বাস টার্মিনাল। বিভিন্ন পয়েন্টে অসহনীয় যানজট, গড়িমসি আর সমন্বয়হীনতায় নির্মাণ হচ্ছে না নতুন টার্মিনাল। এ ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।